লেখিকা সুমনা চট্টোপাধ্যায়ের ফাগুনের বাবা। এটি কিন্তু প্রথম পর্ব নয়, সমস্ত পর্বকে একসাথে করেই গল্পে রূপান্তরিত করা হয়েছে। তাহলে শুরু করা যাক আজকের গল্প। জোকার অন্তরা আবাসনে ফ্ল্যাট কিনে এসেছেন শুভময় বসু। এলআইসি অফিসের বড়বাজার ব্রাঞ্চে তিনি চাকরি করেন। শুভময় বসুর প্রায় ৩৪ বছর বয়স, যদিও তাকে অনায়াসে এখনও ২৭ বলে চালিয়ে দেওয়া যায়। শুভময় অত্যন্ত সুদর্শন, লম্বা ফর্সা, এক মাথা কোকড়া চুল। ২০ থেকে শুরু করে সব বয়সের মেয়েরাই তার দিকে চোখ পড়লে চট করে চোখ সরিয়ে নিতে পারে না। শুভময় এখনও বিয়ে করেননি, বিয়ে করার সেরকম কোনো ইচ্ছেও তার নেই। তাদের মাঝেলের সংসারে অভাব শুধু একটি শিশুর। শুভময়ের এরকমটা প্রায়শই মনে হয়। কিশোর বয়স থেকেই ছোট বাচ্চাদের সাথে খেলতে এবং মজা করতে তার দারুণ লাগে। শুভময় একটি এনজিওর সাথে যুক্ত। সেই এনজিও মারফত তিনি ছোট শিশুদের সংস্পর্শে আসেন। তাদের কেক, চকলেট, খেলনা প্রভৃতি নানাবিধ জিনিস কিনে দেন। একটি অনাথ শিশুকে বাড়িতে নিয়ে এসে রাখার তার প্রবল বাসনা। যে শিশুটি বাবা বলে ডাকবে তাকে, কিন্তু তার মা একেবারে অনড়। বাইরের কোনো বাচ্চাকে তিনি কিছুতেই ঘরে ঢুকতে দেবেন না। তার অবশ্য একটি যুক্তিও আছে। একটা ছোট বাচ্চা যে ঘরে এনে তুলবে তুমি, তো তার পেছনে খাটবে কে শুনি? তুমি তো অফিস চলে যাবে। কাজের লোকের ঘাড়ে চাপিয়ে যদি সব কাজ হয়ে যেত, তাহলে তো আর কোনো কথাই থাকতো না। একটা বাচ্চার লেখাপড়া আছে, তার হাজার রকম বায়না আছে, এত সব সামলাবে কে শুনি? আগে তুমি ঘরে বউ নিয়ে এসো, তারপর যা মন চায় করো। তাই শুভময়ের মনের ইচ্ছে মনের কোণে ঘুমিয়ে থাকে। শুভময়ের এক দিদি আছে, শুভমিতা। সে তার স্বামী ছেলেকে নিয়ে পুনেতে থাকে। শুভমিতা বাপের বাড়ি আসে বছরে মাত্র একবার, পুজোর সপ্তমীর দিন আসে। তারপর একেবারে ভাইফোঁটা দিয়ে ফেরে। ওই কটা দিন ভাগ্নের সাথে খুনসুটি, গল্প আর মজায় দিনগুলো যে কোথা দিয়ে কেটে যায় শুভময় যেন টেরই পায় না। জোকার এই আবাসনে ফ্ল্যাট কিনে আসার আগে বেহালার চৌরাস্তায় ভাড়া থাকতেন শুভময় বসু। সেই ভাড়া বাড়ি ছেড়ে এসে তিনি এই ফ্ল্যাটটা কিনেছেন। তার বাবা বছর ৪ আগে মারা গেছেন। শুভময়ের বাবা সৌমেন বসু একটি বেসরকারি অফিসে চাকরি করতেন। চৌরাস্তার ওই ভাড়া বাড়িতেই শুভময়ের জন্ম, বেড়ে ওঠা, লেখাপড়া সব কিছু। শুভময়ের বাবা মারা যাবার পর থেকেই বাড়িওয়ালা চাপ দিচ্ছিলেন বাড়িটা ছেড়ে দেবার জন্য। তিনি বাড়িটাকে প্রমোটারের কাছে দিয়ে দিতে চান। শুভময়ের মা বলেছিলেন, চৌরাস্তার কাছাকাছি কোনো ফ্ল্যাট কিনতে, তাহলে এই চেনা পরিবেশ, বন্ধুবান্ধব থেকে আর তাকে দূরে যেতে হবে না। কিন্তু শুভময় তো দূরে যেতেই চান। চেনা মানুষদের ছেড়ে ঢুকতে চান অচেনার বৃত্তে, যেখানে অন্তত কেউ তাকে ডেকে দুম করে বলে বসবে না, কিরে একটা সম্বন্ধ দেখব নাকি, অথবা আমার শালি আছে খুব ভালো মেয়ে। ঘরে ঢোকা মাত্র মা তাকে ব্যাখ্যান করতে বসবে না, এই শুভ, জানিস বিপুল দাসের বউ মালবিকা আজ এসেছিল, কথায় কথায় বলছিল ওর বোনের মেয়ে আছে, দারুণ সুন্দরী, লেখাপড়ায় ভালো। কান মাথা ঝা ঝা করে শুভময়ের। আশ্চর্য, কেউ সুন্দরী, লেখাপড়ায় ভালো অথবা ভালো মেয়ে হলেই তাকে বিয়ে করতে হবে নাকি? সে কি সিঙ্গেল থাকতে পারে না? চেনা মানুষ হলেই সে যেন শুভময়ের ব্যক্তি স্বাধীনতায় ইচ্ছে মতো হস্তক্ষেপ করতে পারে। বিয়ে করবে কি করবে না সেটা কি শুভময়ের ব্যক্তিগত বিষয় নয়? না, সেখানেও পাড়ার সবাইকে নাক গলাতে হবে। পাড়ার ক্লাবে বসে সেদিন কত সহজে জিজ্ঞাসা করল দেবজ্যোতি, কি ব্যাপার বল না ভাই, বিয়ে করতে তোর আপত্তির কারণ কি শুনি? অদ্ভুত একটা কৌতুক খেলা করছিল দেবজ্যোতির চোখে। ইঙ্গিতটা স্পষ্ট বুঝতে পারছিল শুভময়, তবু রাগ চেপে সংযত স্বরে বলেছিল, তোর কি মনে হয় বলেই ফেল না। দেবজ্যোতি তার কাঁধে হাত রেখেছিল। আহা, চড়ছিস কেন? শুভময়ের ইচ্ছে করছিল এক ধাক্কায় ওর হাতটা সরিয়ে দেয়, কিন্তু শুভময় সেটা করল না। হালকা চালে বলল,
তোর মুখ দেখে মনে হলো কারণটা তুই ধরে ফেলেছিস। ছোট থেকেই তো দেখছি তোর সিক্সথ সেন্স অত্যন্ত প্রখর, তাই জিজ্ঞাসা করলাম। দেবজ্যোতি হাসল। ওই যা হয় আর কি, পরস্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়া। জেনে রাখবি এই সব মহিলারা স্রেফ সময় কাটাতে আসে। কেউ কেউ আবার ইনিয়ে বিনিয়ে টাকা হাতিয়ে নেয়, তারপর ছিবড়ে করে ছুঁড়ে ফেলে দেয় ডাস্টবিনে। স্বামী আর সন্তানকে ছেড়ে কোনো মেয়েই চিরকালের মতো বেরিয়ে আসতে পারে না। আর মা তো কারো চিরকাল থাকে না, তখন তোর একা লাগবে। বুড়ো হলে যখন দেখবি একটা কথা বলার লোক নেই, জ্বর হলে এক গ্লাস জল গড়িয়ে দেবার কেউ নেই, তখন এই গরিবের কথা তোর খুব সত্যি বলে মনে হবে। হঠাৎই একটা টিকটিকি আওয়াজ করলো, টিক টিক টিক। তিনতুড়ি দিয়ে নিজের বক্তব্যের গভীরতা ও তাৎপর্য সম্পর্কে নিশ্চিত হয়ে বিজয় গর্বের হাসি হেসেছিল দেবজ্যোতি। আমরা তো তোর ভালোই চাই, বুঝিস না কেন? শুভময়ের খুব ইচ্ছে হচ্ছিল বলে, বিবাহিতরা বুঝি পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে না, কিন্তু সেটা না বলে শুভময় বলল, আমিও ভেবে রেখেছি রে, যখন বুড়ো হব, মা থাকবে না, তখনই বউ নিয়ে আসব। এতে আমার দুদিক দিয়েই ভালো হবে। এক, আমাকে একাকিত্বের কষ্ট ভোগ করতে হবে না, আর দুই, বউ আর মায়ের ঝগড়ার মধ্যে পড়ে রাতের ঘুম নষ্ট করার ঝক্কি পোহাতে হবে না। বলেই উঠে দাঁড়িয়েছিল শুভময়। হনহন করে বেরিয়ে চলে এসেছিল ক্লাব থেকে। ক্লাবে সেই সময় ঢুকছিল শুভ্রদা আর অনুপম। তাকে বেরিয়ে আসতে দেখে অনুপম বলেছিল, কিরে, আমরা এলাম আর তুই চলে যাচ্ছিস? শুভময়ের মাথাটা গরম হয়েই ছিল। বলল, ভালোই তো, আমি না থাকলে আমাকে নিয়ে গসিপ করতে তোদের সুবিধে হবে। শুভময়ের মনে হলো ওরা নিশ্চয়ই খুব খারাপ ভাবছে তাকে। যা ভাবে ভাবুক, তবু আজ থেকে ওদের এড়িয়ে চলবে, ক্লাবেও আর আসবে না। এই একঘেয়ে একই প্রশ্ন যেন আর ভালো লাগে না। জোকা থেকে ডালহৌসি যেতে অনেকটা সময় লাগবে, তবু জেনে শুনে ইচ্ছে করেই জোকাতেই ফ্ল্যাট কিনল শুভময়। প্রতিদিন ঠিক ভোর 6টায় শুভময় মর্নিং ওয়াক করেন। পার্কে জগিং করছিলেন শুভময়। হঠাৎ একটি নারী কণ্ঠের আহ্বানে চমকে তাকালেন। দাদা শুনছেন? শুভময় বলল, আমাকে বলছেন? মেয়েটি একটু ইতস্তত করে বলল, হ্যাঁ, আমার মেয়ের বলটা ওই পাঁচিলের ধারে বড় গর্তটার মধ্যে পড়েছে, এনে দিতে পারবেন? আমি চেষ্টা করেছিলাম, পারিনি। ওকে বলেছিলাম অন্য একটা বল কিনে দেব, কিন্তু আমার মেয়ে কিছুতেই শুনছে না, ওর ওইটাই চাই। আমি দেখছি চেষ্টা করে। শুভময় এগিয়ে গেল, লম্বা হাত বাড়িয়ে একটু ঝুঁকতেই বলের নাগাল পেল, কিন্তু বলটা কাদায় মাখামাখি, তাই শুভময়ের হাতেও কাদা লাগলো। মেয়েটি অপ্রস্তুত ভঙ্গিতে হাত বাড়িয়ে বলল, ইস, আপনার হাতে নোংরা লেগে গেল, সরি, আপনাকে খুব কষ্ট দিলাম, দিন। শুভময় নিচু হয়ে বলটা মাঠের কচি ঘাসে ঘষে পরিষ্কার করার চেষ্টা করছিল। ঘাড় উঁচু করে একবার মেয়েটির দিকে তাকালো। সরি ফর হোয়াট? বলেই মেয়েটির পাশে দাঁড়ানো শিশুকন্যার দিকে তাকালো। মামনি, বলটা আমি উদ্ধার করেছি, ফেরত দিতে পারি একটা শর্তে, আমার সাথে তোমায় খেলতে হবে। 5 বছরের মেয়েটি যেন বারবি ডলের মতো গোল গোল চোখ করে তাকিয়ে কোমরে হাত দিয়ে দাঁড়ালো। সপ্রতিভ স্বরে বলল, আমার নাম ফাগুন। শুভময়ের বেশ মজা লাগছিল। বাহ, দারুণ নাম তো, ফাগুনের বাড়ি কোথায়? এবার ফাগুনের মা উত্তর দিল, এই তো ডায়মন্ড পার্কে থাকি আমরা। শুভময় বলটা ফেরত দিল। ও আচ্ছা। ফাগুনের হাত ধরে ওর মা চলে গেল। শুভময়ের মনে হলো মেয়েটির 20 বছর বয়স হবে। এর মধ্যেই 5 বছরের একটি মেয়ের মা হয়ে গেল, আশ্চর্য তো। অবশ্য কাউকে ওপর থেকে দেখে তার বয়সের আন্দাজ করা মুশকিল। মেয়েটির মাথায় সিঁদুরও দেখতে পায়নি শুভময়, হাত দুটিও তার খালি মনে হলো। মেয়েটি কি ডিভোর্সি নাকি বিধবা, নাকি এতটাই আধুনিকা যে কোনো চিহ্ন বহন করা সে অপ্রয়োজনীয় বলে মনে করে? সামান্য একটা সাহায্য চেয়েছিল, শুভময় তার সাধ্যমতো হেল্প করেছে, তাই বলে তার এত কৌতূহল হচ্ছে কেন? অনধিকার চর্চা করা তো শুভময়ের নিজেরই অপছন্দ। বারবার নিজেকে শাসন করার পরও শুভময়ের কেবলই কৌতূহল হচ্ছিল। এই 1 মাস ধরে মর্নিং ওয়াক করতে আসছে শুভময়, কিন্তু রোজই সে ফাগুনের সাথে তার মাকেই দেখে। একদিনের জন্য কি ফাগুন বায়না করে না যে
আজ সে তার বাবার সাথে পার্কে খেলতে বেরোবে। বাইক চালিয়ে অফিসের উদ্দেশ্যে যাচ্ছে শুভময়। যানজটের কারণে দাঁড়াতে হলো চৌরাস্তায়। একটু দূরেই বিবেকানন্দ ওমেন্স কলেজ। চোখ আটকে গেল একটু দূরে একসাথে হেঁটে যাওয়া দুজন মহিলার দিকে। ফাগুনের মা না? হ্যাঁ, তাই তো মনে হলো। সিগন্যাল সবুজ হয়েছে, পেছনের গাড়িগুলো হর্ন দিচ্ছে। বাইকে স্টার্ট দিল শুভময়। শুভময় দেখল ফাগুনের মা তার বান্ধবীর সাথে গল্প করতে করতে কলেজে ঢুকে গেল। তার মানে শুভময় ঠিকই বুঝেছে, মেয়েটির বয়স 20-21 বছরের বেশি হবে না। অফিস থেকে বাড়ি ফিরে শুভময় দেখল মায়ের মুখ গম্ভীর। এই 1 মাস ধরে মায়ের মন খারাপ। আবাসনের কারোর সঙ্গে তেমন আলাপ জমাতে পারেনি মা। সারাদিন বই পড়ে, টুকটাক রান্না আর সন্ধেবেলা টিভি দেখে মায়ের দিন কাটছে। কাজের মেয়েটির সাথে 2-4টি কথা হয় বটে, কিন্তু তাতে মায়ের মন ভরে না। শুভময় মাকে ভোলানোর জন্য বলল, আমার সাথে সকালে হাঁটতে বেরোতে পারো তো মা, মনটা ভালো লাগবে। শুভময়ের মা বলল, আমার হাঁটুর ব্যথার কথা তুই জানিস না? শুভময় ফুলকপির বড়া চিবোতে চিবোতে বলল, সেরে যাবে মা, আমার সাথে 2 দিন হেঁটে তুমি দেখো, অনেক রিলিফ পাবে। তাছাড়া ওখানে কত লোক আসে। এই তো আজই একজন ভদ্রমহিলার সাথে আলাপ হলো। শুভময়ের মা যেন একটু উৎসাহ বোধ করলেন। ভদ্রমহিলা? কোথায় থাকে, কি করে? শুভময় একটু অস্বস্তি বোধ করল। প্রথম আলাপে একজন ভদ্রমহিলাকে এত কিছু জিজ্ঞাসা করা যায় মা? তুমি বলো কোথায় থাকে, শুধু এইটুকু জিজ্ঞাসা করেছি। বেশি দূরে নয়, কাছেই থাকে ওরা। ও, বলেই শুভময়ের মা বাংলা সিরিয়ালে মনোনিবেশ করল। পরদিন সকালে পার্কে যেতেই ফাগুন ডাকল, মা ওই দেখো কাকু। শুভময় কাল দেখেছিল মামনি বলতে পুচকিটা রেগে গেছিল, তাই নাম মনে থাকা সত্ত্বেও শুভময় ইচ্ছে করেই বলল, কি মামনি, আজ আবার কি প্রবলেম? রোজ রোজ তোমার জন্য আমি হাত নোংরা করতে পারবো না। ফাগুন রেগে গেল, কতবার বলবো তোমায়, আমার নাম ফাগুন রায়। ফাগুন কি রোজ পার্কে আসে মায়ের সাথে? ফাগুন তার বাবার সাথে আমাকে আলাপ করিয়ে দেবে না? ফাগুন আনন্দে লাফিয়ে উঠল, দেব তো, তুমি রবিবার বিকেলে এসো। নিশ্চয়ই আসবো, বলে শুভময় লক্ষ্য করল ফাগুনের মায়ের চোয়াল দুটো কঠিন হয়ে উঠেছে। শুভময় একটু বিচলিত বোধ করল, আমি কি কোনো অন্যায় কথা বলেছি? ফাগুনের মায়ের মুখ স্বাভাবিক হলো। ফাগুনের দিকে তাকিয়ে বলল, তুমি একটু ওদিকে গিয়ে খেলা করো ফাগুন, আমি কাকুর সাথে একটু কথা বলে আসছি। ঘাড় নেড়ে ফাগুন চলে গেল। ফাগুনের মা বলল, ফাগুন আসলে আমার বাবাকেই বাবা বলে ডাকে, ধরে নিন ওর বাবা নেই। খুবই বিব্রত বোধ করল শুভময়। আমি কি অজান্তে আপনাকে কোনো আঘাত করে ফেললাম? মাথা নিচু করে ফাগুনের মা বলল, না না, আপনি আমাকে ভুল বুঝবেন না, আসলে ও এখনো খুব ছোট তো। একটু মজা করার ভঙ্গিতে শুভময় বলল, ফাগুনের মাও কিন্তু বেশ ছোট, এখনো তো কলেজ ছাত্রী। বলেই আবার একটু হেসে বলল, আমি কিন্তু আদিকালের মানুষদের মতো ফাগুনের মা বলে সম্বোধন করতে পারবো না। যদি আপত্তি না থাকে আপনার নামটা জানতে পারি ম্যাডাম? হাসলো ফাগুনের মা। আমার নাম শ্বেতা, বলেই তাকালো ফাগুনের দিকে। ফাগুন মা, এই সামনে থাকো, বেশি দূরে যাবে না। ফাগুন দূর থেকেই মাথা নাড়ল। শ্বেতা বলল, চলুন ওই বেঞ্চটায় গিয়ে বসি। বেঞ্চে বসে শ্বেতা বলল, হ্যাঁ আপনি ঠিকই দেখেছেন, আমি কলেজে পড়ি, 3rd ইয়ার, জিওগ্রাফি অনার্স। কাল আমিও আপনাকে দেখেছি, বাইকে করে অফিসে যাচ্ছিলেন, তাই না? কোথায় চাকরি করেন দাদা আপনি? আমার নাম শুভময় বসু, অফিস পাড়ায় LIC অফিসের বড়বাজার ব্রাঞ্চে আছি। একটা কথা বলবো? হ্যাঁ বলুন। আমার মা বড্ড একা বোধ করেন, রবিবার সকালে আসুন না আমাদের বাড়ি। শ্বেতা হাসল। আচ্ছা ঠিক আছে, আজ উঠি তাহলে। শনিবার বিকেলে ফাগুনের জন্য মিল্ক চকলেট কিনল শুভময়। রবিবার সকালে ফাগুনের হাতে এটা পার্কেই দেবে। কে জানে শ্বেতা আদৌ ওর সাথে বাড়িতে আসবে কিনা। শুভময়ের মনে হয় মেয়েদের মন অনেকটা দার্জিলিং আবহাওয়ার মতো, কখন যে বদলে যায় কিছুই বলা যায় না। রবিবার সকালে ফাগুনের হাতে চকলেট দিতে যেতেই ফাগুন তাকালো মায়ের দিকে, মিনমিন করে বলল, মা রাগ করবে, মা আমায় বলেছে আননোন পার্সন কিছু দিতে এলে নিতে নেই।
শুভময় হাত রাখলো ফাগুনের পিঠে। বাহ, এত গল্প হলো আমার তোমার সাথে, তোমার মায়ের সাথে। আজ তো ফাগুন বেড়াতেও যাবে আমাদের বাড়ি, এরপরেও আমি আননোন। ফাগুন হাততালি দিল। মা, আজ আমরা কাকুর বাড়ি বেড়াতে যাব? শ্বেতা বলল, হ্যাঁ যাব। তুমি ওটা কাকুর কাছ থেকে নাও, এখন খাবে না, বাড়ি গিয়ে খাবে। শ্বেতা আর ফাগুনকে নিয়ে ফ্ল্যাটে ঢুকতেই ললিতাদি বেরিয়ে এসে বলল, ও ফাগুন তুই? মাসিমা বলছিল বটে তোর দাদাবাবু আজ একজনের সাথে আমার আলাপ করিয়ে দেবেন। তোরা বস, মাসিমা পুজো করছে। শুভময় বলল, চা খাবেন তো শ্বেতা? সঙ্গে একটু স্ন্যাক্স চলবে তো? শ্বেতা হাসল, না, চায়ের সাথে শুধু একটু বিস্কিট দেবেন। শুভময় বলল, ফাগুন কি মিষ্টি খাবে? নলেন গুড়ের রসগোল্লা চলবে, নাকি আবার মায়ের পারমিশন নিতে হবে? ফাগুন মুখে আঙুল দিয়ে মায়ের দিকে তাকালো, চোখ পাকালো শ্বেতা। মেয়ের হাত সরিয়ে বলল, কতবার তোমাকে বলবো মা, মুখে হাত দেয় না, হাতে কত জার্মস থাকে। যাও, বেসিনে গিয়ে হাত ধুয়ে এসো। ফাগুন বাধ্য মেয়ের মতো ছুটে গিয়ে হাত ধুয়ে সোফার ওপর এসে বসলো। প্লেটে করে মিষ্টি নিয়ে ঢুকলো ললিতাদি। শ্বেতা চোখ বড় করলো। এত বড়? ও খেতে পারবে না ললিতাদি, নষ্ট করবে, তুমি অর্ধেকটা দাও। ললিতাদি বলল, বাকি অর্ধেকটা তুই খেয়ে নে শ্বেতা, মাসিমা আমাকে একটা দিয়েছে। শ্বেতা আর আপত্তি করল না, চামচ দিয়ে ছোট ছোট করে কেটে মেয়েকে মিষ্টি খাওয়াতে লাগলো। নিজেও খেলো একটু, বলল, আপনার ফ্ল্যাটটা খুব সুন্দর। কতগুলো রুম আছে? 3 BHK, বাথরুম 2টো, ঘুরে দেখুন না। শ্বেতা হেসে বলল, আজ থাক। চা আর 2টো ক্রিম ক্র্যাকার বিস্কিট নিয়ে ললিতাদি ঘরে ঢুকতেই শুভময়ের মাও এলেন পেছন পেছন। শুভময়কে আর আলাপ করিয়ে দিতে হলো না। ললিতাদি বলল, আমাদের পাড়ার মেয়ে গো মাসিমা, সেই ছোট থেকে দেখছি, খুব ভালো মেয়ে। যেমন ওর বাবা সুবীর কাকু, তেমনি শ্বেতা। কাকিমাও ভালো ছিলেন খুব, অকালে চলে গেলেন। আর যে মানুষটা সবচেয়ে ভালো ছিল। এটুকু বলেই শ্বেতার মুখের দিকে তাকিয়ে ঢোক গিলে চুপ করে গেল ললিতাদি। বলল, নাও মাসিমা, গল্প করো বসে, আমি যাই দাদাবাবুর জামাকাপড়গুলো সার্ফ দিয়ে ঘষে ওয়াশিং মেশিনে দিয়ে আসি। এখনও 2টো বাড়ি কাজে যেতে হবে আমাকে। ললিতাদি চলে গেল। শুভময়ের খুব কৌতূহল হচ্ছিল, কার কথা বলতে গিয়ে থেমে গেল ললিতাদি। ফাগুনের বাবার কথা। ফাগুনের বাবা কি মারা গেছেন? কিন্তু সেটা নিয়ে এত লুকোচুরির কি আছে? শ্বেতাকে দেখে তো বেশ সোজা সাপটা মেয়ে বলেই মনে হয়। শ্বেতাকে দেখলেই মনে হয় তার মনে কোনো ক্লেদ নেই, গ্লানি নেই। মেয়েকে নিয়ে সে যেন একেবারে পরিপূর্ণ। শুভময়ের মা অবশ্য কোনো কৌতূহল দেখালেন না। একটু মেকি হাসি হেসে তিনি ফাগুনের গাল টিপে দিয়ে শ্বেতাকে বললেন, খুব মিষ্টি মেয়ে তোমার, মাঝে সাঝে এসো না মেয়েকে নিয়ে। তা তোমাদের বাড়িতে মোট 3 জন সদস্য, তুমি, তোমার মেয়ে আর তোমার বাবা। বাবাকে নিয়ে এসো একদিন, কেমন? আমি যাই দেখি ললিতা কি করছে। বলেই তিনি সোফা থেকে উঠে পড়লেন। শ্বেতা স্মিত কণ্ঠে বলল, আপনি আর শুভময় দাও একদিন আসবেন মাসিমা। কথাটা বলার সময় শ্বেতার গমরঙা মুখে একটা শ্যামলা ছায়া পড়ল। শুভময় তাকে বাড়িতে এনেছিল তার মায়ের সাথে আলাপ করিয়ে দেবার জন্য, অথচ তিনিই কিনা তাকে এড়িয়ে যেতে চাইছেন। স্পষ্ট বুঝতে পারছে শ্বেতা, শুভময় বাবুর মা তার সম্পর্কে কি ধারণা করছেন। কে জানে কি মনে করছেন তিনি। শ্বেতা তার মেয়েকে নিয়ে তার ছেলের ঘাড়ে চাপতে চাইছে। শ্বেতা এতটাও অক্ষম নয়। তার বাবা এখনও চাকরি করেন। তিনি সৎ এবং তার অফিসের ডিরেক্টর সাহেবের অত্যন্ত বিশ্বস্ত একজন পুরনো কর্মচারী। তিনি রিটায়ার করার আগেই শ্বেতা গ্র্যাজুয়েট হয়ে যাবে। মাস্টার্স করার সুযোগ পেলে সেটাও হয়ে যাবে। স্কুল কলেজে অথবা সরকারি অফিসে চাকরি না পেলেও বাবার অফিসে একটা কাজ তার জুটবেই। বাবা নিজে তাকে বলেছে। এছাড়া ওদের নিজেদের দোতলা বাড়ি আছে। একতলাটা ভাড়া দিয়ে সেখান থেকে কম রোজগার হয় না। শ্বেতা উঠে দাঁড়ালো, বেজার মুখ করে বলল, মাসিমা কিন্তু নিজের পূজা আচ্চা, রান্নাবান্না, ঘরের কাজকর্ম নিয়ে বেশ ভালোই থাকেন। আপনি খামোখাই মাসিমাকে নিয়ে টেনশন করেন। তারপর জোর করে একটু হেসে বলল, বিকেলে আসছেন তো পার্কে, বাবার সাথে আলাপ করিয়ে দেব। তারপর কিন্তু যেতে হবে আমাদের বাড়ি, গিয়ে একটু চাটা খেতে হবে। কারো কাছে কোনো ঋণ রাখা আমার মোটেই পছন্দ নয়। শুভময় হাসল, আমার কিন্তু চায়ের সঙ্গে তেলে ভাজা চাই, বেগুনি অথবা আলুর চপ। দোকানের জিনিস খাবো না কিন্তু। ফাগুন তার 2টো হাত প্রসারিত করল। আমার মা এই এত বড় বেগুনি করে, ইয়াম্মি। শুভময় ফাগুনের চুল ঘেটে দিল, যতই বড় হোক আমি 2টো বেগুনি খাবো।
সঙ্গে তেল মাখানো মুড়ি আর কাঁচা লঙ্কা চাই। শ্বেতা মেয়েকে নিয়ে বেরিয়ে যাবার সময় দরজার কাছে এসে হাসি মুখে দাঁড়ালো শুভময়। মনে মনে বলল, যাব তো আমি বটেই, আড্ডা মেরে আসবো কিছুক্ষণ। ফাগুনের বাবার সাথে আলাপ না হোক, শ্বেতার বাবার সাথেই না হয় পরিচয়টা সেরে ফেলা যাবে। ললিতাদি মনে হয় তার তথ্য ভাণ্ডার উগরে দেবার জন্য রুদ্ধশ্বাস উত্তেজনায় অপেক্ষা করছিল। শ্বেতা আর ওর মেয়ে ফাগুনকে লিফট পর্যন্ত এগিয়ে দিয়ে সবেমাত্র ঘরে ঢুকেছে শুভময়। ললিতাদি নিঃশব্দ পদক্ষেপে এসে দাঁড়িয়েছে লিভিং রুমের পর্দার আড়ালে। শুভময় ঘুরে তাকাতেই ললিতাদি হাত নেড়ে ইশারা করে বোঝাতে চাইল, অতিথিরা কি চলে গেছেন? শুভময় একটু ইতস্তত করে বলল, এই মাত্র। শুভময় বুঝতে পারছে ললিতাদি এই পাড়ার বহুকালের বাসিন্দা। তাছাড়া বাড়ির কর্মসহায়িকারা মানুষের হাড়ির খবর ভালোই রাখে, কথা চালাচালি করতেও ভীষণ ভালোবাসে এরা। কিন্তু শুভময়ের এসব মোটেও পছন্দ নয়। সে তার যদি কোনো গোপন কথা থাকে থাকুক না, অতীতে কোনো দুঃখের ইতিহাস যদি থাকে থাকুক, সেসব খবর সংগ্রহ করা আবার তৃতীয় ব্যক্তির কাছ থেকে শুভময়ের ভীষণই রুচি বিরুদ্ধ। সে যদি নিজের থেকে জানায় সব কিছু, জানিয়ে হালকা হতে চায়, শুভময় অবশ্যই শুনবে, সাধ্যমতো সান্ত্বনাও দেবে, প্রয়োজন হলে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। তাই বলে ঠিকমতো পরিচয় হবার আগেই অন্যের মুখ থেকে তার ব্যক্তিগত কথা শোনা, সে তো এক প্রকার বিশ্বাসঘাতকতা। কিন্তু শুভময় কিছুই রোধ করতে পারল না। মা এসেছেন পেছন পেছন। সোফায় বসে শুভময়ের মা ললিতাকে বলল, হ্যাঁ রে ললিতা, মেয়েটাকে দেখে তো বেশ অবস্থাপন্ন ঘরের বলে মনে হয়। তা বলি, কতটুকু বয়সে বাপ বিয়ে দিয়েছিল ওর? ললিতাদি মেঝের কার্পেটের ওপর গুছিয়ে বসতেই শুভময়ের মা বললেন, আহ ললিতা, তোকে না কতবার বলেছি মেঝেতে বসবি না, তোর কাপড়ে যদি জল লেগে থাকে একটা চেয়ার টেনে বসবি। ললিতাদি উঠে দাঁড়ালো, চেয়ার টেনে বসলো। উফ, তুমি না, যেটা বলছি শোনো। শুভময় গলাটা কঠিন করে বলল, কি বলবে? সে তার ব্যাপারে তো আমরা শুনতে চাই না। ললিতা একটু গুম হয়ে গেল। ঠোঁট বেঁকিয়ে শুভময়ের মা বললেন, তুই বল ললিতা, আমি শুনবো। দাদাবাবুর দিকে তাকাচ্ছিস কি? ওর কথা শুনে আমাকে চলতে হবে নাকি? শুভ এখানে এসে কাদের সঙ্গে মেলামেশা করছে সেটাও তো আমার জানা দরকার। জিভ কাটল ললিতা। ও মা, এ কি কথা মাসিমা? তুমি কি শ্বেতাকে খারাপ ভাবছো নাকি? কি জানো মাসিমা, শ্বেতার মতো ভালো মেয়ে আমি তো দেখিনি কোনোদিন। দিদির মেয়েকে নিজের সন্তানের মতো বুকে আগলে রেখেছে, বাপকে বলেছে কোনোদিন বিয়েও করবে না। কত বড় ত্যাগ শিকার ভাবতে পারো? ওই দুঃখেই তো অকালে চলে গেল কাকিমা। বিস্ময়ে হতবাক হয়ে গেছে দুজনেই। ললিতা বলল, হা করে দেখছো কি? ফাগুন ওর দিদি ইপ্সিতার মেয়ে। বোতলের ছিপি খুলে এক ঢোক জল খেলো শুভময়। সে তার দিদি এখন কোথায়? সে মানুষটা আরো ভালো ছিল গো, মাটির মানুষ। মনে কোনো ঘোর প্যাচ নেই, কোনো অহংকার নেই, অথচ সেই মানুষটার সাথে কিনা এমনটা হলো। কি করে যে বলে মানুষ, ভগবান যা করেন মঙ্গলের জন্য। বলেই শ্বাস চাপল ললিতা। শুভময়ের মা বলল, কি হয়েছিল ইপ্সিতার? আঁচল দিয়ে মুখ মুছল ললিতা। তারপর বলল, ওদের দুই বোনের বয়সের তফাৎ অনেকটাই, 8 বছর তো হবেই। বিদ্যাসাগর হাসপাতালে নার্সের কাজ পেয়েছিল ইপ্সিতা, তারপরেই বাপ বিয়ে ঠিক করলো। মনটা সরল হলে কি হবে, মন দেখে তো কেউ মেয়ে পছন্দ করে না। বিয়ের প্রধান শর্ত হলো মেয়েদের রূপ। সেই পরীক্ষায় সে একেবারে শূন্য পাবার মতো ছিল। দেখতে শুনতে তাকে একেবারেই ভালো ছিল না। যেমনি কালো, তার ওপর গর্তে ঢোকা চোখ, মাথার চুলও ভীষণ কম। যেই দেখতে আসতো সিঙ্গারা মিষ্টি খেয়ে চলে যেত। প্রায় প্রতি সপ্তাহেই তাকে দেখতে আসতো। কি যে ভূত চেপেছিল তখন কাকুর মাথায়। 18 বছর বয়স হতে না হতে একেবারে উঠে পড়ে লেগেছিল, বড় মেয়ের বিয়ে যেন তাকে দিতেই হবে। ইপ্সিতা বলতো, আমাকে ছেড়ে দাও না বাবা, বনু বিয়ে পাশ করুক, তোমরা বরং বনুর বিয়ে দাও। কিন্তু কাকু কাকিমা কোনো কথাই শুনল না। এবার শুভময়েরও খুব কৌতূহল হচ্ছিল। তারপর আর কি, ওই নার্সের চাকরিটা যেই পেল ইপ্সিতা, অমনি এক লোভী পাত্রপক্ষ পছন্দ করলো। কি যে হয়েছিল ঠিক জানি না। মেয়েটা তো কাউকে কিছু বলেনি কোনোদিন, শুধু বুঝেছি অত্যাচার করে করে মেয়েটাকে একেবারে শেষ করে দিয়েছিল। শরীরে আর ওর কিছু ছিল না। অভিমান করে নিজের বাপ মাকেও কোনোদিন কিছু বলেনি। পড়ে থেকেছে শ্বশুর বাড়ি। নিজেও ঠিক মতো খাওয়া দাওয়া করতো না, খুব অ্যানিমিয়া হয়ে গিয়েছিল মনে হয়। ঠোঁটটা নাকি একেবারে সাদা হয়ে গিয়েছিল।
ওই মেয়েকে জন্ম দেবার পর সে 2 দিন মাত্র বেঁচে ছিল। মেয়েটাও তো খুব দুর্বল ছিল। কাকিমা আর শ্বেতা দুজন মিলে কি যত্নটাই না করেছে। তারপর ফাগুনের যখন 2 বছর বয়স, তখন কাকিমাও চলে গেলেন। তখন থেকে শ্বেতাই তো ফাগুনের মা। শুভময়ের মা বলল, আর ফাগুনের বাবা? পাষণ্ড গো মাসিমা, একেবারে জানোয়ার। বউ মরার অপেক্ষায় যেন সে করছিল, আবার বিয়ে করে সংসার পেতেছে। শুভময় বলল, মেয়ের খোঁজ নেয় না? তাহলেই হয়েছে। ফাগুন তাকে কখনো চোখেও দেখেনি। ওই দাদুকে বাবাই বলে ডাকে। বলেই ললিতা কাচুমাচু মুখ করে বলল, তোমরা যেন শ্বেতাকে কিছু বলো না গো আমার কথা। এই যে এসব কথা আমি তোমাদের সব বলেছি, শ্বেতা যেন কিছু ঘুণাক্ষরেও টের না পায়। শ্বেতার যা রাগ, হয়তো আর কোনোদিন কথাই বলবে না আমার সাথে। দিবানিদ্রা দেবার অভ্যেস শুভময়ের নেই। বিছানায় শুয়ে শুয়ে বই পড়ছিল শুভময়। সুচিত্রা ভট্টাচার্যর একটা ছোট গল্প, লুকোচুরি। পুরনো স্কুলের বন্ধুদের সাথে সাক্ষাৎ হয়েছে, অথচ তাদের সব গল্পই গিয়ে ঠেকছে সেই স্বামী আর ছেলে মেয়েদের কথা কাহিনীতে। তারা নিজেরা একসময় বড় হয়ে কি হতে চেয়েছিল, সেসব প্রতিশ্রুতি 40-এর পরে কুয়াশায় ঢাকা পড়ে গেছে। আড়ালে তারা একে অপরের স্বামীকে নিয়ে কুৎসা করছে, আর নিজের স্বামীর গুণগান করছে সুযোগ পেলেই। তারা নাকি একসময় প্রাণের বন্ধু ছিল। হঠাৎই শ্বেতার কথা মনে এলো শুভময়ের। এই যে শ্বেতা এত প্রাণাধিক ভালোবাসে ফাগুনকে, প্রকৃতির অমোঘ নিয়মে, বয়সের ধর্মে যদি কোনোদিন কোনো পুরুষের সাথে মনের আদান প্রদান হয় শ্বেতার, তখন সেই পরিস্থিতিতে মনের মানুষের সাথে সংসার পাতবার পরেও শ্বেতা কি এখনকার মতো এতটাই ভালোবাসবে তার ফাগুনকে? আর ফাগুন, সেও তো চিরকাল ছোটটি থাকবে না। তার জীবনেও আসবে নতুন মানুষ। মানুষ তো নিজের মাকেই ভুলে যায় বিয়ের পর। এরকম শত শত উদাহরণ শুভময় নিজের চোখে দেখেছে। পরিণত ফাগুনের নতুন পৃথিবীতে যদি ব্রাত্য হয়ে যায় শ্বেতা, তখন সে কি পারবে সেই একাকিত্ব মানিয়ে নিতে? কজন মেয়ে পারে সেটা? আমি সেই মেয়েটি কবিতায় পড়েছে শুভময়। শিক্ষার চেয়ে উজ্জ্বলতা পায় বেনারসি শাড়ির ফুল কি? বন্ধু বান্ধবদের কাছে, আত্মীয়দের কাছে একটা সময় সে অবাঞ্ছিত হয়ে যেতেও পারে। মেয়েরা নিজেরাও কি একটা সময় পর মুক্ত আকাশের চেয়ে বিয়ের শৃঙ্খলের মধ্যে আবদ্ধ হতে বেশি ভালোবাসে? জানে না শুভময়, নারী চরিত্র বেজায় জটিল। আজ পর্যন্ত নিজের মাকে বুঝতে পারল না শুভময়। শুভমিতার বিয়ের পর নিজের দিদিকেই কত অচেনা লেগেছিল শুভময়ের। সেই শুভময় কিনা বুঝবে 2 দিন আগে আলাপ হওয়া শ্বেতাকে? বেলা পড়ে আসতে এই বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল শুভময়। জামা কাপড় পরে রেডি হয়ে দেখল মাও শাড়ি টাড়ি পরে একেবারে রেডি। গায়ে একটা হালকা চাদর জড়িয়ে মা মুচকি হেসে বলল, চল, পার্ক থেকে শ্বেতার বাড়িতে যাচ্ছিস তো? আমিও যাব, শ্বেতার বাবার সাথে আলাপটা সেরে আসি। শুভময় ভাবছে মায়ের ধান্দাটা কি। আজ সকালে মা ওদের পাত্তাই দিতে চাইল না। ওদের ডেকে এনে চরম অপ্রস্তুত বোধ করছিল শুভময়। সোজা কথায় বলতে গেলে মা তো ওদের এক প্রকার অপমানই করেছে। আর ললিতাদির ওই কটা কথায় মায়ের মন ঘুরে গেল। এখন আবার ওখানে গিয়ে মা বেফাস কিছু বলে না বসে, তাহলে হয়তো লজ্জায় সে কোনোদিন শ্বেতার কাছে আর মুখ তুলে দাঁড়াতেই পারবে না। গলা ঝেড়ে নিয়ে শুভময় বলল, ললিতাদির কাছে শুনলে তো মা, ভীষণ কমপ্লিকেটেড ব্যাপার। মেয়েকে নিয়ে শ্বেতার খুব এনজাইটি, তার ওপর তুমি সব জেনেছ, তাও ললিতাদির কাছ থেকে। ও তো আমাকে অথবা তোমাকে কিছু বলেনি। ললিতাদির কাছ থেকে আমরা শুনেছি এই ব্যাপারটা ওদের খারাপ লাগতে পারে। মেয়েটাকে দেখে একটু অ্যারোগেন্ট মনে হয়েছে আমার। ওদের অতীত সম্পর্কে তোমার কথায় কোনো হিন্টস পেলে সেটা কিন্তু আমাদের অপমানও করে দিতে পারে। এই শুভ দেখ, এত জ্ঞান দিস না তো। বয়স আমার 62 এমনি এমনি হয়নি। তোর চেয়ে আমার অভিজ্ঞতা অনেক বেশি। মেয়েটা অত্যন্ত ভদ্র এবং বিনয়ী, সেই সঙ্গে অত্যন্ত দায়িত্বশীলা। এত গুণের মেয়ে সব জেনেও তার পরিবারের সাথে আলাপ করতে যাব না? আর ওইটা নিয়ে তুই কিছু ভাবিস না, আমার কোনো আচরণেই ওরা কেউ কিছু টের পাবে না। বিয়ে করলে বুঝতিস শুভ, সংসারের সব মেয়েই হলো পাকা অভিনেত্রী। ছেলে মেয়েদের খাওয়া দেখে ঢেকুর তুলে নিখুঁত অভিনয় করে একজন মাই তো বলতে পারে, বিশ্বাস কর আমি খেয়েছি। অভিনয়ের গুণে অবিশ্বাস করার কোনো প্রশ্নই ওঠে না। মেয়েরাই তো একমাত্র পারে।
নিজের প্রিয় খাবারটা তার প্রিয় মানুষটার পাতে তুলে দিতে, তারপর সহজ সাবলীল গলায়, আমার এটা খেতে একদম ভালো লাগে না গো। এই এত বড় মিথ্যেটা মেয়েদের মতো বলতে পারবি তোরা? শরীরে শত যন্ত্রণা সহ্য করেও তারা মুখ ফুটে কাউকে কিছু বলে না। বাপের বাড়ি বেড়াতে এসে স্বামী শাশুড়ির গঞ্জনার কথা চেপে গিয়ে শতমুখে তাদের প্রশংসা করতে মেয়েদের জুড়ি মেলা ভার। যে ননদ তাকে হুল ফুটিয়ে কথা বলে সবসময়, লোকের কাছে তাকে নিজের প্রিয় বান্ধবী বলতে তার গলার স্বর এতটুকুও কাঁপে না। মেয়ে হয়ে জন্মাবার জন্য যে বাপ তাকে হেনস্থা করেছে সবসময়, সেই বাপের সম্পর্কে মেয়েরাই হয়তো একমাত্র বলতে পারে, আমি তো আমার বাবার নয়নের মণি। ব্যতিক্রম অবশ্যই আছে, তবু বলছি মেয়েদের মনের নাগাল পাওয়া এত সহজ নয় রে। শুভময় হেসে ফেলেছে। এবার কে কাকে ভোকাল টনিক দিচ্ছে শুনি। শুভময়ের মা অর্থবহ হাসি হাসলেন, মনে মনে বললেন, এ আর কি শুনলি, এই তো সবে শুরু। কত ভোকাল টনিক এখন সাপ্লাই দিতে হবে আমাকে, তোকে, শ্বেতাকে, শ্বেতার বাবাকে, হয়তোবা ফাগুনকেও। শুধু কি মা থাকলেই চলবে ফাগুনের? বাবার দরকার নেই? এই জীবনের সর্ব অর্থে যদি কেউ ফাগুনের বাবা হয়ে উঠতে পারে, তাহলে সেটা একমাত্র তুই শুভ। শ্বেতারও তো দরকার খুব কড়া একজন অভিভাবক, আর তোর দরকার একটা ভালো মেয়ের, শক্ত একটা হাতের, বিশ্বাসযোগ্য আর নির্ভরযোগ্য একটা আশ্রয়। মুখে বললেন, চল বাড়িটা চিনে আসি, আর যাবার আগে সামনের দোকানটা থেকে ফাগুনের জন্য একটা খেলনা কিনবো, তুই দিস নিজের হাতে। বাচ্চাটার কথা ভাবলে খুব কষ্ট হয় রে, বাবার ভালোবাসা কি সেটাই জানলো না। মেয়েদের জীবনে একটা বটগাছের বড় প্রয়োজন রে, সেজন্যই হয়তো মেয়েরা বাবাকে এত ভালোবাসে। মেয়েদের জীবনে প্রথম হিরো যে তার বাবা, সে তা বোঝে না রে। ফাগুন তার সন্ধানী দৃষ্টিতে এমন একজনকে খোঁজে যে শুধুমাত্র বাবার মতো নয়। বৃদ্ধ দাদুকে বাবাই বলে ডেকে সে দুধের স্বাদ ঘোলে মেটাতে চায় না। মা আর বাবার মাঝখানে মধ্যমণি হয়ে দাঁড়াতে চায় ফাগুন। রোজ রোজ এভাবে গিফট কিনে দেবেন না ওকে, এতে লোভ বাড়ে, চারিত্রিক দৃঢ়তা নষ্ট হয়। পার্কে গিয়ে নতুন কেনা খেলনা গাড়িটা ফাগুনের হাতে দিতেই সে তা গম্ভীরভাবে বলল। শুভময় এই আশঙ্কা আগেই করেছিল, মাকে বলেও ছিল কথাটা। মা, সেটা কিন্তু অন্যরকম ভাবতে পারে, সেটা হয়তো ভাববে এইসব উপহার দিয়ে আমরা তার মেয়েকে হাত করতে চাইছি। হয়তো ভেবে বসলো এর পেছনে আমাদের অন্য কোনো উদ্দেশ্য আছে। কিন্তু তার মা কথাটা শুনলে তো। এখন সে তা আপত্তি প্রকাশ করতেই শুভময়ের মা চোখ পাকিয়ে বলল, এই মেয়ে, একদম পাকামি করবি না, আমাকে জ্ঞান দিচ্ছিস তুই? মনে রাখিস খেলনাটা তোর মেয়েকে হাতে করে শুভ দিয়েছে, ঠিক কথা, কিন্তু সেটা আমার হুকুমে। শুভময়ের মা সুমিতা দেবীর কথা শেষ না হতেই হাততালি দিয়ে নেচে উঠেছে ফাগুন। ঠিক হয়েছে, ঠিক ঠিক, দিদুন মাকে খুব বকেছে। তারপর শুভময়ের মায়ের পায়ের কাছে দাঁড়িয়ে তার হাঁটু জড়িয়ে ধরেছে ফাগুন। তাকে কোলে তুলে নিলেন সুমিতা দেবী। ফাগুন তার একটা হাত দিয়ে সুমিতা দেবীর কাঁধ জড়িয়ে ধরে বলল, জানো তো দিদুন, মা সবসময় সবাইকে বকে, আমাকে বকে, বাবাইকে বকে। সুমিতা দেবী ফাগুনের হাতে চুমু দিয়ে বললেন, আমি এসে গেছি তো, আর কোনো ভয় নেই ফাগুন, আর তোমাকে কেউ অযথা শাসন করবে না। তবে তুমি যদি সত্যি সত্যি দুষ্টুমি করো তখন কিন্তু মা বকবেই, সঙ্গে আমিও। খালি নাতনির সাথে গল্প হবে, আর এদিকে এই বুড়োটাকে দেখছি কেউ পাত্তাই দিচ্ছে না, সে তার বাবা বললেন। ফাগুনকে কোল থেকে নামিয়ে সুমিতা দেবী বললেন, নমস্কার ভাই, আপনাকে আমি ভাই বলেই সম্বোধন করলাম। বয়সে হয়তো আমি আপনার থেকে একটু বড়ই হব। একদম দিদি, এ তো আমার সৌভাগ্য। চলুন দিদি আমার বাড়িতে, সবাই মিলে বসে গল্প করা যাবে। বাড়ি এসেই ফাগুন তার নতুন গাড়ি নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। সবাইকে ঘরে বসতে বলে রান্নাঘরে ঢুকে গেল শ্বেতা। বেসন ফেটিয়ে বেগুন কেটে সব রেডি করে রেখেছি মাসিমা, আপনারা বসুন, আমি এখনই গরম গরম ভেজে নিয়ে আসছি। চা খাবেন না কফি? আমার বাবার আবার কফির দিকে ঝোঁক বেশি। সুমিতা দেবী বললেন, তাহলে কফিটাই করো। রান্নাঘরের দিকে যেতে গিয়েও দাঁড়ালো শ্বেতা। চিনি যদিও আমরা অল্পই খাই, তবু জিজ্ঞাসা করছি মাসিমা, আপনি চিনি খান তো? মানে সুগারের কোনো সমস্যা নেই তো আপনার? ওই অল্প করে দিও, একেবারে তেতেও তো খেতে পারি না। শ্বেতার বাবা বলল, তার মানে সুগার আছে আপনার। বছরে অন্তত একবার ব্লাড টেস্ট করিয়ে নেবেন দিদি। সে আর বলতে হবে না, পুজোয় নতুন জামা কেনার মতো প্রতি বছরই সুচ ফোটানো হয়,
সুগার আছে বলতে ভাই একদম বর্ডার লাইন, তবু সাবধানে থাকি। বাইরে না বেরোলেও ওই আবাসনের ভেতরেই রোজ 8 ঘন্টা করে হাঁটা চলা করি। রবিবার করে আর ছুটি ছাটার দিনগুলোতে আমার বাড়িতে চলে আসবেন দিদি। দিদি আর ছোট ভাই মিলে মন খুলে গল্প করব। শুধু সুগার নয় দিদি, যে কোনো রোগেরই একটা মোক্ষম ওষুধ কি জানেন? নিজের মনকে শান্ত রাখা, সুস্থ রাখা। মনের কথা খুলে বলার জন্য জীবনে কিছু প্রিয়জন থাকাও খুব প্রয়োজন দিদি। সে তার বাবার সাথে শুভময়ের মায়ের গল্প বেশ জমে উঠেছে। শুভময় খেলতে বসে গেছে ফাগুনের সাথে। ফাগুন তার সব সম্পত্তি এক এক করে বের করে দেখাচ্ছে শুভময়কে। তার উড়োজাহাজ, টেডি, বারবি, খেলনা রোবট, প্যাকপ্যাক হাঁস। শুভময় ফাগুনকে নিয়ে ব্যস্ত আছে দেখে সেদিকে তাকিয়ে নিশ্চিত হলেন সুমিতা দেবী। গলা নামিয়ে বললেন, মেয়ের বিয়ে দিয়ে দিয়েছি। আমার তো শুধু একটাই চিন্তা ভাই, এই ছেলেকে নিয়ে। কেন যে ছেলেটা কিছুতেই বিয়ে করতে চায় না, কিছুতেই বুঝতে পারি না। এত চিন্তা করবেন না দিদি, যখন সময় হবে তখন ঠিকই মনের মতো বৌমা পেয়ে যাবেন। জেনে রাখবেন, চিন্তা করে পৃথিবীর সামান্যতম সমস্যারও সমাধান করা যায় না। এই ধরুন আপনি ভালো রান্না করছেন, কিন্তু ধরুন ডালে নুন দিয়েছেন কিনা যদি ভুলে যান, বাই এনি চান্স আপনি কিন্তু 1000 চিন্তা করলেও বের করতে পারবেন না দিদি। হাতের তেলই 2 ফোঁটা ডাল নিয়ে আপনাকে চেখে দেখতে হবে। সে তার বাবা কথাটা বলতেই দুজনে হেসে উঠল শব্দ করে। সে তার বেগুনি ভাজা হয়ে গেছে। সে একটা প্লেটে বেগুনি আর 3টে বাটিতে তেল দিয়ে মুড়ি মেখে ঢুকলো, সঙ্গে অবশ্যই কাঁচা লঙ্কা। খুব মজা করছো না তোমরা, আমাকে বাদ দিয়ে? তারপর মেয়ের দিকে তাকিয়ে বলল, এখন কাকুকে ছুটি দাও মা, তাড়াতাড়ি আসুন শুভবাবু, বেগুনি কিন্তু ঠান্ডা হয়ে যাবে। ছুটে এসেছে ফাগুন। আমাকেও দাও মা, আমিও খাবো। সামান্য একটু ভেঙে মেয়ের হাতে দিয়ে শ্বেতা বলল, নাও ধরো। তারপর সুমিতা দেবীর দিকে তাকিয়ে বলল, আপনি দেখবেন মাসিমা, ও যেন আর না খায়। বাচ্চা মানুষ তো, বোঝে না যে হজম করতে পারবে না, শরীর খারাপ করবে। ওর শরীর খারাপ হওয়া মানে সেদিন বাড়ি শুদ্ধ সকলের শরীর খারাপ। সুমিতা দেবী বললেন, ওরে আমি দুটো বাচ্চা মানুষ করেছি, ওইটুকু মেয়ে আমায় কেমন জ্ঞান দিচ্ছে দেখো। সে তার বাবা বললেন, আর বলবেন না দিদি, খালি শাসন আর শাসন। সে তা সলজ্জভাবে হেসে রান্নাঘরে কফি আনতে চলে গেল। বেগুনিতে কামড় বসিয়ে সুমিতা দেবী বললেন, মেয়ে তো ঘোরতর সংসারী, রান্নার হাত তো খাসা। দীর্ঘ একটি নিঃশ্বাস ছেড়ে সে তার বাবা বললেন, সংসার আর ওর কোথায় হলো দিদি? এই তো ভুল করছেন ভাই। ফাগুনের মা যে মেয়েটা, বৃদ্ধ বাবার যাবতীয় দায়িত্ব যার কাঁধে, তার সংসার হলো না বলে আপনি আফসোস করছেন কেন? এটা কি সংসার করা নয়? এখন শুধু দরকার একটি সঙ্গীর, ব্যাস তাহলেই কমপ্লিট। সে তার ট্রেতে করে কফির কাপ নিয়ে এসে টেবিলের ওপর রাখলো। ব্যাস শুরু করে দিলে তো বাবা। মাসিমা আজই সবেমাত্র এলেন আমাদের বাড়ি, আর তুমি অমনি পাঁচালি পড়া শুরু করে দিলে তো। সুমিতা দেবী একটু বিরক্ত হলেন। অনেক বড় হয়ে গেছিস না রে শ্বেতা? কিভাবে কথা বলছিস বাবার সাথে? বাপ মায়ের চিন্তার কথা কি করে বুঝবি তুই? অবশ্য তোর বোঝা উচিত, তুইও তো মেয়ের মা। শ্বেতা মাথা নিচু করল। সরি মাসিমা, আমার অন্যায় হয়ে গেছে, কিন্তু ওই যে আপনি নিজেই বললেন আমিও মেয়ের মা, ওই জন্যই তো। মেয়ের অযত্ন হবে ভেবেই তো আমি বাবাকে আমার বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত নিতে বারণ করি। কেন রে, তোর মেয়ের অযত্ন হবে কেন? বলেই ইশারা করে তিনি ছেলেকে দেখালেন। শুভময় আর ফাগুন তখন গল্পে মত্ত। দেখেছিস দুটিতে কেমন জমে উঠেছে? আমার ছেলে বাচ্চা কাচ্চা ভীষণ ভালোবাসে। আমি অনুমতি দিলে হয়তো অনাথ আশ্রম থেকে কাউকে ধরে আনতো, কিন্তু আমি সাপ জানিয়ে দিয়েছি, আমার ঘাড়ে সব দায় দায়িত্ব চাপিয়ে দিয়ে তুমি অফিস চলে যাবে, ওটি চলবে না। আগে তুমি ঘরে বউ নিয়ে এসো, তারপর যা প্রাণ চাই করো। সে তার অস্বস্তি লাগছিল। মাসিমা কি তাকে আর শুভময়কে নিয়ে কোনো ইঙ্গিত করতে চাইছেন? সে তা লক্ষ্য করল তার বাবার চোখ মুখ বেশ উজ্জ্বল হয়ে উঠেছে। সুবীরবাবু বললেন, দিদি আপনি যা ভাবছেন আমার মনে হয় একটু হলেও সেটা আমি বুঝেছি। বলেই মেয়ের দিকে তাকালেন, তুই আমায় আর বাধা দিস না শ্বেতা, দিদিকে সব খুলে বলতে দে। বাধা দেওয়া অসম্ভব বুঝে শ্বেতা উঠে গেল। শুভময় আর ফাগুন তার ঘরে বসেই খেলছিল। সেখানে গিয়ে খাটের ওপর ধপ করে বসে পড়ল শ্বেতা। তারপর মাথার দুপাশে হাত রেখে চোখ বন্ধ করল। শুভময় বলল, কি হলো? আমার মা নিশ্চয়ই অনধিকার চর্চা করে ফেলেছেন। শ্বেতা চোখ খুলে হাত কোলের ওপর রেখে বলল, আমার বাবা কি কম যায় নাকি? শুভময় আশ্চর্য হলো না। দুটি অবিবাহিত ছেলের বাপ মা এক জায়গায় বসে দুটো কথা বললেই যে সব কথা ঘুরে ফিরে বিয়ের আলোচনার দিকেই ঘুরবে, সেই কুমিরের রচনা লেখার মতো এ তো জানা কথাই।
শুভময় হেসে ফেলল। চিন্তা করবেন না ম্যাডাম, বিয়ে আমি এ জীবনে করবই না, তবে বন্ধু হিসেবে আমাকে সবসময় পাশে পাবেন আপনি। শ্বেতাও হাসছে। ওরে বাবা, সে তো আরও ভয়ের কথা। দুজন তরুণ তরুণী আজীবন বন্ধু হয়ে থাকবে, অথচ বিয়ে করবে না, এ কথা শুনলে বাবা আরও ভয় পেয়ে যাবে। তার চেয়ে আমাদের মেলামেশায় আজই ইতি টানতে হবে। তবে তার আগে একটা কথা জানতে ভীষণ কৌতূহল হচ্ছে আমার। ভরসা দিলে তবে জিজ্ঞাসা করব। ফাগুন ঘর থেকে বেরিয়ে গেছে, এতক্ষণে খেয়াল করেছে শুভময়। ফাগুন কোথায় গেল? শ্বেতা বলল, ও ঘরে আছে হয়তো। আমার মেয়েটা খুব লক্ষ্মী, নিজের মনেই থাকে, আপন মনে খেলা করে, বই পড়ে। বাবা বেশ। বলেই শুভময় বলল, বলুন কি জানতে চান আপনি? না মানে, আমার বিয়েতে আপত্তির একটা সলিড কারণ আছে, সেটা হলো আমার মেয়ে। কিন্তু মাসিমা আক্ষেপ করছিলেন শুনলাম, আপনিও নাকি বিয়ে করতে চান না। কিন্তু কেন? আপনার তো আর আমার মতো কোনো পিছুটান নেই। শুভময় মাথা নিচু করল। অনেকের মনেই এই প্রশ্নটা ঘোরে, কিন্তু কোনোদিন কাউকে কারণটা বিশ্বাস করে আমি বলতে পারিনি। ভাবছি আপনাকে বলবো, তবে এখানে নয়, সামনের বুধবার ভিক্টোরিয়াতে আসুন। পারবেন আসতে? আপনার কলেজ ছুটির পর, এই বিকেল 5টা নাগাদ। আমি অফিস থেকে একটু তাড়াতাড়ি বেরিয়ে চলে আসব। শ্বেতা বলল, ঠিক আছে। বাড়ি ফিরে সুমিতা দেবী ডিনার খেতে খেতে বললেন, আমি কিন্তু কিছুই বলিনি শুভ, শ্বেতার বাবা নিজে থেকেই সব বলল। সব ওই যা যা ললিতা সকালে বলেছিল। অ্যালবাম বের করে বড় মেয়ে জামাইয়ের ছবিও দেখালো। ছোট মেয়ের বিয়ে নিয়ে খুব চিন্তায় আছেন ভদ্রলোক। কি রে, আমি একা একাই সব বলে যাচ্ছি, তুই কিছু বলছিস না যে? তুমি বলছো আমি শুনছি মা, আমার অফিসে এখন কাজের খুব চাপ, এত কথা বলতে আমার ভালো লাগছে না। বলেই খাওয়া শেষ করে উঠে দাঁড়ালো শুভময়। বিকেল 5টা 10 নাগাদ শুভময় ভিক্টোরিয়া এসে দেখল তার আগেই পৌঁছে গেছে শ্বেতা। শুভময় বলল, সরি শ্বেতা, আমার একটু দেরি হয়ে গেল। শ্বেতা বলল, ইটস ওকে, চলুন আমরা বসে কথা বলি। পাশাপাশি বসে আছে শুভময় আর শ্বেতা। কিভাবে যে শুরু করবে শুভময় কিছুই বুঝতে পারছে না। একটু থেমে বলল, একটা পুরুষ মানুষ কখন বিয়ে করতে চায় না বলে আপনার মনে হয়? নির্দ্বিধায় বলতে পারেন, কোনো সংকোচ করবেন না। কত কারণ থাকতে পারে, যেমন বাড়িতে ছোট ভাই বোন অথবা ভাইপো ভাইজি ভাগ্নে ভাগ্নির দায়িত্ব থাকতে পারে, ওটা তো আমার নেই। ঠিক কথা, অর্থনৈতিক কারণ থাকতে পারে, আমি ভালো চাকরি করি, ভালো স্যালারি পাই। মুচকি হেসে শ্বেতা বলল, সেই জন্য তো মেয়ের বাবার আগ্রহী। কিন্তু আপনি হয়তো টাকা জমিয়ে রাখতে ভালোবাসেন, বউয়ের ডিমান্ড মেটাতে গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খালি করার হয়তো পক্ষপাতী নন আপনি। ও বুঝেছি, তার মানে আপনি আমাকে কৃপণ ঠাউরেছেন। আমারই ভুল হয়ে গেছে। শ্বেতা তার ভ্রু দুটো জড়ো করল। কি ভুল? এখানে আসার আগে আমার ফিশ ফ্রাই অথবা কাটলেট কিছু একটা নিয়ে আসা উচিত ছিল। ও, তার মানে আপনি আমাকে লোভী বলতে চাইছেন? আমি উঠলাম শুভময় বাবু। শুভময় শ্বেতার হাত চেপে ধরল। আহা, চড়ছেন কেন, বসুন। আমার এই ব্যাচেলার থাকার সিদ্ধান্তের পেছনে আর কি কারণ থাকতে পারে বলুন। আর কি বলবো? এখন আমি যদি বলি আপনার মা আর বউ ঝগড়া করবে, এই ভয়ে আপনি বিয়ে করতে চাইছেন না, তখন হয়তো আপনি বলে বসবেন যে আমি আপনার মাকে ঝগড়ুটে বলছি। অথবা আমি যদি বলি কোনো বিবাহিত মহিলার সঙ্গে সম্পর্ক আছে আপনার, তখন হয়তো আপনি বলে বসবেন আমি আপনাকে চরিত্রহীন বলতে চাইছি। শুভময় ম্লান হেসে বলল, যদি বলি তার চেয়েও খারাপ? আমার মাথায় আর কিছু আসছে না, সত্যি বলছি। বুঝতে পারছি। বলে একটু থামল শুভময়, তারপরে বলল, আসলে আমি অক্ষম, দাম্পত্য সম্পর্ক স্থাপনের ক্ষমতা আমার নেই। শ্বেতা প্রথমে একটু চমকে উঠল, তারপর সপ্রতিভ স্বরে বলল, ও এই কথা। আমার আগের সন্দেহগুলো তো এর চেয়ে আরও খারাপ ছিল। এই প্রথম কাউকে সত্যিটা বলতে পেরে ভালো লাগছিল শুভময়ের। বলেন কি? নিশ্চয়ই অনেক মেয়ের কাছে ওই শারীরিক ক্রিয়াকলাপটুকু শেষ কথা নাও হতে পারে। শাশুড়ির গঞ্জনা, স্বামীর পরকীয়া, টাকার প্রতি লোভ, পণের জন্য অত্যাচার, এসব কারণগুলো অনেক অসামান্য নয় কি? সব মেয়ে তো আর চেষ্টা করলেও রোজগার করতে পারে না। সেক্ষেত্রে স্বামী যদি কৃপণ হয়, তখনও কিন্তু মেয়েদের দুর্দশার শেষ থাকে না। শুভময় শূন্য দৃষ্টিতে আকাশের দিকে তাকালো। তবুও একটি মেয়েকে দাম্পত্য সুখ থেকে আজীবন বঞ্চিত করে রাখার কি অধিকার আছে আমার? আমি কখনো বিয়ের কথা ভাবিনি শুভময় বাবু,
কিন্তু আজ হঠাৎ মনে হলো আমাদের দুজনেরই দুজনকে খুব প্রয়োজন, কারণ ফাগুনের বাবা যদি কেউ হতে পারে তো সেটা একমাত্র আপনি। আমাদের দুজনের মাঝখানে শুয়ে নিশ্চিন্তে ঘুমোতে পারবে ফাগুন? তুমি ভেবে বলছো শ্বেতা? শ্বেতা চোখ নাচালো। এই তো, এই ভেবে ভেবেই বাঙালি যাত্রা শেষ হয়ে গেল। উঠে পড়ো, মাকে বলো বিয়ের তোড়জোড় শুরু করে দিতে। সামনের বৈশাখে? বেশি দেরি করার ইচ্ছে নেই আমার। বৈশাখেই বিয়ে করল শুভময়। ফুলশয্যা রাতে সুমিতা দেবী বললেন, আজকের রাতটা আমার কাছে শুয়ে ঘুমাক ফাগুন। শুভময় মাকে কিছু একটা বলতে গেল, ইশারা করল শ্বেতা। সুমিতা দেবী ফাগুনকে নিয়ে চলে যাবার পর শুভময় বলল, তুমি বাধা দিলে কেন? শ্বেতা বলল, নইলে যে মা কষ্ট পেতেন। তারপর শুভময়ের দিকে দুটো হাত বাড়িয়ে দিল শ্বেতা, বলল, এসো, আদর করবে না আমায়? শুভময় বলল, মজা করছো? আমি তো তোমায় বলেছি। শ্বেতা শুভময় ঠোঁটের ওপর ঠোঁট রাখল, আলিঙ্গন করে টেনে নিল নিজের একেবারে কাছে। শুভময় মুখ লুকালো শ্বেতার বুকে। অদ্ভুত একটা মোহে আচ্ছন্ন হয়ে ঘুমিয়ে পড়ল দুজনেই। ফাগুন কখনো শোয়ে তার দিদুনের কাছে, কখনো মা বাবার মাঝখানে, কখনো গভীর রাতে ফাগুন ঘুমিয়ে পড়ার পর ফাগুনকে একপাশে রেখে শুভময় আর শ্বেতা পরস্পরকে জড়িয়ে ধরে। 5 থেকে 8 বছরে পা দিয়েছে ফাগুন। 8 বছর 7 মাস বয়স হলো ফাগুনের। শুভময়ের 3 BHK ফ্ল্যাটের একটা বেডরুম কিছুদিন আগেই দখল করেছে ফাগুন। শ্বেতা তার মাস্টার্স কমপ্লিট করেছে, কম্পিটিটিভ পরীক্ষাগুলোতে বসছে। রাতে খাবার সময় মুখ শুকনো করে একদিন সুমিতা দেবী শ্বেতাকে বললেন, সবই ঠিক আছে, কিন্তু মা হতে ইচ্ছে করে না তোর? শুভময়ের মনে হলো তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। তার দিকে তাকিয়ে চক্ষু পল্লব নিমিলিত করে আশ্বস্ত করল শ্বেতা, ফাগুন তো আছে মা, আমরা দুজনই আর কোনো সন্তান চাই না। বলেই শ্বেতা শুভময়ের দিকে তাকালো। কি গো, তাই তো? শুভময় আলতো করে শ্বেতার হাত স্পর্শ করল। একদমই তাই। ফাগুন এখন সব ব্যাপারেই মায়ের চেয়ে বাবাকে বেশি সাপোর্ট করে। সে পাখার স্পিড কমানো হোক অথবা রেস্টুরেন্ট থেকে খাবার আনানোর ব্যাপারেই হোক। শ্বেতা বলে, কে তোকে এতটা বড় করল রে ফাগুন? মেয়েজাতটাই বিশ্বাসঘাতক। ফাগুন বাবাকে জড়িয়ে ধরে হাসে। এই রকমই কোনো এক সুখের মুহূর্তে একদিন ডোরবেল বেজে উঠল হঠাৎ। শ্বেতা বলল, নিশ্চয়ই বাবা এসেছে, দাঁড়াও আমি খুলছি। দরজা খুলে নিষ্পন্দ খানিকক্ষণ দাঁড়িয়ে থাকল শ্বেতা। তারপর সেই আগন্তুকের মুখের ওপর দরজা বন্ধ করতে যেতেই আগন্তুক ক্রূর হাসি হাসল। লাভ নেই শ্বেতা, আমি কোর্টে যাব। শুভময় ভেতর থেকে চেঁচিয়ে জিজ্ঞাসা করল, কে এসেছে শ্বেতা? শুভময় দেখল একটা হোয়াটসঅ্যাপ ঢুকেছে। শ্বেতার বাবা করেছেন। শুভ, আমি স্নানে ঢুকেছিলাম, সিদ্ধার্থ এসেছিল, ফাগুনের বাবা। কাজের মেয়েটার কাছে ঠিকানা নিয়ে ওখানেই গেছে, আমি এক্ষুনি আসছি। স্তব্ধ হয়ে গেছে শুভময়। ফাগুনের বাবা এসেছে? কেন এসেছে? ফাগুনকে নিয়ে যেতে এসেছে? ফাগুনকে ছাড়া কি করে বাঁচবে শুভময়? শ্বেতা কি করছে? দরজা খুলতে কত সময় লাগে? জবাব দিচ্ছে না কেন? পরিমরি করে ছুটে এলো শুভময়। ভনিতা না করে সরাসরি জিজ্ঞাসা করল, কি চান আপনি? কেন এসেছেন এখানে? পর্দার আড়ালে দাঁড়িয়ে ওদের কথা শুনছে ফাগুন। সুমিতা দেবী পুজোয় বসেছেন। এ সময় তিনি কোনো কথা বলেন না। পুজো শেষ না করে তো ঠাকুরের সামনে থেকে ওঠার প্রশ্নই ওঠে না। সিদ্ধার্থ বলল, আমি আমার মেয়েকে নিতে এসেছি। মাঝখান থেকে কথা বলার আপনি কে মশাই? মেয়েকে নিতে এসেছেন? কোথায় ছিলেন এতদিন? নতুন সংসার নিয়ে ব্যস্ত ছিলেন বুঝি? তা এতদিন পর কি মনে করে? কাজের লোক দরকার? সেবাদাসী? না না, তা কেন হবে? ফাগুন আমার মেয়ে, ওই তো ও বাড়ির প্রিন্সেস। শুভময় 2 ভ্রু ওপরে তুলে হাসল। অদ্ভুত। সিদ্ধার্থ একটু অপ্রস্তুত হয়ে বলল, আমাদের কোনো সন্তান হয়নি, হবে না। তাই? এতক্ষণে শ্বেতা কথা বলল। তাই নিতে চলে এলেন? আশ্চর্য তো, আপনি না একদিন বলেছিলেন মেয়ে সন্তান নাকি সন্তানই নয়? সিদ্ধার্থ মোটেই দমল না। সে তখন যা বলেছি এখন দাবি জানাতে চলে এলেন। অবশ্যই, ভালো কথায় কাজ না হলে আইন আছে। বেরিয়ে এসেছে ফাগুন। কেন অশান্তি করছেন? এ বাড়ি থেকে আমার মাকে ফেলে আমি কোথাও যাব না। এখান থেকে জোর করে নিয়ে গিয়ে রাখতে পারবেন আপনি আমাকে? কোনো জজ সাহেব আমাকে জোর করতে পারে না। প্রয়োজন হলে আমি মরে যাব, তবু যাব না। সিদ্ধার্থ বলল,
কি যা তা বলছো ফাগুন? আমি তোমার বাবা। বাবা? এভাবে হঠাৎ করে বাবা হওয়া যায় না। সিদ্ধার্থ তার বা হাত নেড়ে শুভময়কে দেখালো। হঠাৎ করে তো উনি তোমার বাবা হয়েছেন, আসলে তো আমিই তোমার বাবা। শ্বেতা বলল, আইনের সাহায্য হয়তো সম্পত্তির ওপর অধিকার ফলানো যায়, কিন্তু এভাবে মেয়ের বাবা হওয়া যায় না। ফাগুন যেন আজ অনেকটা বড় হয়ে গেছে। শুভময়কে জড়িয়ে ধরে ফাগুন বলল, যে আমার মাকে সম্মান করে, আমাকে ভালোবাসে, সেই আমার বাবা। আপনি চলে যান। সে তার বাবাও এসে গেছেন। সোফায় বসে বললেন, অনেকটা সময় চলে গেছে সিদ্ধার্থ। নিজের স্বার্থ সিদ্ধির জন্য জোর করে সবকিছু হাসিল করে নেবে এতটা সহজ ভেবো না। মেয়ে তো তোমার ভালো আছে, সবচেয়ে ভালো পরিবেশে সে আছে, যেটা তোমার পক্ষে কোনোদিনই দেওয়া সম্ভব নয়। শুধু এই জীবনে মেয়ের মুখ থেকে বাবা ডাকটা শোনা হবে না তোমার। এটুকু পরাজয় যে তোমাকে স্বীকার করতে হবে সিদ্ধার্থ। সিদ্ধার্থ উঠে দাঁড়ালো। আমি কি মাঝে মাঝে দেখতে আসতে পারি? ফাগুন বলল, সেটারও বোধহয় কোনো প্রয়োজন নেই। আপনি প্লিজ এখানে আর কখনো আসবেন না। সুমিতা দেবী পুজো শেষ করে শঙ্খ বাজালেন। শুভময়ের কোল থেকে নেমে ফাগুন বলল, বাবা, আমি ভেতরে যাচ্ছি। উনি চলে গেলে তুমি দরজাটা বন্ধ করে দিও। গল্পটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর গল্পটি যদি ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।